বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে নতুন? আপনি জানেন যে বাংলাদেশের মানুষের মুক্তিকে ঠেকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের সময় বিজয়কে ঠেকে ৭ম নৌবহর পাঠানো হয়েছিল। বাংলাদেশের মানুষের টাকায় কেনা খাদ্য জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সম্ভাবনা নাই বলে হেনরি কিসিঞ্জার স্টেট ডিপার্টমেন্টকে দিয়ে স্টাডি করিয়ে বলা হয়েছিল বাংলাদেশ বটমলেস বাস্কেট, কোনো সম্ভাবনা নেই। এগুলো তো ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। একই ষড়যন্ত্র আপনার বাংলাদেশের বিরুদ্ধে করা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে করা হচ্ছে। কাজে আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে কিভাবে জয় করতে আমরা জানি। আমাদের নিজস্ব পরিকল্পনা আছে সুলতানা, আমরা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা শুনতে চাই, দেশের মানুষকে নিয়ে আপনাদের পরিকল্পনা। আপনি শুনবেন না, আপনি জানবেন। আপনি শুনবেন কেন? একটা দলের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা তো মানুষ জানতে পারে, এটা তো কোনো গল্প না। আমরা জানাবো যত সময় আপনি জানতে পারবেন। আমি আপনাকে সেই মিছিলের কাফেলায় আপনি সহ গণমাধ্যমের যারা আছে আমরা তাদেরকে চাই, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশ স্বপ্ন দেখে যে আমার সোনার বাংলা আমি তোমায় গাইব, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমরা মন খুলে গাইবো, নির্ভয়ে গাইবো। আমার জাতীয় পতাকা পথ পথ করে উঠবে, যেখানে কেউ বাধা দিবে না, যেখানে আমার খেলোয়াড়দের রক কেউ কেটে দিবে না, যেখানে কোনো শিক্ষক লাঞ্ছিত হবে না, যেখানে কোনো বিচারপতিকে অপমানিত হতে হবে না, সেখানে কোনো বিচার প্রার্থীকে নির্যাতিত হতে হবে না। আমরা সেই কাফেলায় আপনাদেরকে চাই। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যথাসময়ে আমাদের সেই কর্মকৌশল আপনাদের সামনে দেওয়া হবে। এখন আমি আপনাকে শেষ প্রশ্ন রাখছি যে ধরেন গত 1 বছরে আপনাদের নিজেদের মূল্যায়নটা আপনারা কি করলেন? দেশের এই পরিস্থিতি কেন হলো? ষড়যন্ত্র ঠিক আছে আপনি ধরেন, কিন্তু সব দেশেই যুগে যুগে ষড়যন্ত্র থাকে। তবু কেন কোন জায়গাগুলোতে ঘাটতি হয়েছিল এবং সামনে সেই ঘাটতিগুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে, এগুলো নিয়ে আপনাদের নিজস্ব কোনো মূল্যায়ন, পরিকল্পনা, দিক নির্দেশনা এগুলো আছে কিনা? ডেফিনেটলি আছে। আমাদের মধ্যে অবশ্যই আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মধ্যে আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যারা হচ্ছে এখানে স্টেক হোল্ডাররা আছে আমাদের দলের, তাদের সঙ্গে আমরা সলা পরামর্শ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা ছোট দল না, অনেক বড়। তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি। এই পরিস্থিতিতে বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে কি কি দুর্বলতা ছিল সেই দুর্বলতা নিয়ে পর্যালোচনা করছি। আগামী দিনে বাংলাদেশকে কিভাবে মানুষের জন্য একটা শান্তির নিবাস করা যায়, কিভাবে অসাম্প্রদায়িক চেতনা যেটা বাংলাদেশের মানুষ এত কিছুর মধ্যে ধারণ করে আছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে সকল ধর্ম বর্ণের মানুষের একটা সহাবস্থান নিশ্চিত করা যায়, কোন পন্থায় করা যায়, এই রকম দখলদারের হাত থেকে কিভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায়, এগুলো নিয়ে আমরা চর্চা করছি, আমরা আলোচনা করছি। আমি তো আপনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিক নির্দেশনা দিব। আমি আশা করি গণমাধ্যমের কর্মী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই মিছিলের কাফেলায় আমরা পাবো। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত সমালোচনার মধ্যে, এত ষড়যন্ত্রের মধ্যেই দেশকেই ভালোবেসেছে, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে। আমাদের বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসা। দেশের মানুষ কি ভালোবাসেনি তাদেরকে? দেশের মানুষ তো আমাদেরকে ভালোবেসেছে বলেই আমরা বারবার ফিরে এসেছি। বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনা লালন করে বলেই তো বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই এসেছে তখনই বাংলাদেশের মানুষ কিছু না কিছু পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ কিছু দিতে পারে নাই। তার তো প্রমাণ যে বিশ্ব মসনদে যাকে উপস্থাপন করা হয়েছিল এই দখলদার ইউনুস গংকে, তারা তো আসলো। এই 11 মাসে আমরা কি দিয়েছে? কোথায় শান্তির নোবেল? কোথায় তার বুদ্ধি? তিনি তো এখন চাঁদাবাজে পরিণত হয়েছেন। আমরা এতদিন দেখলাম বিএনপি নামক একটি দল মামলা চাঁদাবাজ হিসেবে খ্যাতিরঞ্জক। এখন তো যিনি স্বয়ং মূল চেয়ারে বসে আছেন তিনি তো তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেন যে এখানে চাঁদা ঢালো। আচ্ছা খালেদ ভাই, আপনি একটু বলেন তো যে আজকে আমি দেখলাম যে আওয়ামী লীগের যে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর যে কার্যালয়টি, এটিকে এখন একটি নতুন ব্যানার টানানো হয়েছে। সেটা বলা হচ্ছে ফেসিবাদ বিরোধী একটি গবেষণাগার, সামথিং এরকম একটা কিছু বানানো হবে।
মানে সবকিছু ফেলে ফুলে আওয়ামী লীগ এরকম একেবারে নাই হয়ে গেল। আপনি বলছেন যে বেশিরভাগ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, একটা আতঙ্ক তো আছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো যারা ঘটাচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি করবেন? দেখেন, বাংলাদেশের যে এখন দখলদার আছে তারা কি করছে, বাংলাদেশের জঙ্গিদেরকে কিভাবে এখানে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তারা তৈরি করছেন। বাংলাদেশে অপরাধীদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তৈরি করছেন। আচ্ছা, কিশোর গ্যাংদেরকে নিয়ে দেশ চালানো হচ্ছে। বাংলাদেশের মানুষ কি বুঝছে না? কেন আমাদেরকে কেন এই কথাগুলো বলাচ্ছেন? সাধারণ মানুষের কাছে যান আপনি, সাধারণ মানুষ কি বলে? আমরা তো বলবে যে বলছে আওয়ামী লীগ তো এইরকমই কথা বলবে, কিন্তু সাধারণ মানুষ কি বলছে? আমার কৃষক ভাই, আমার কৃষক পিতা কি বলছে? আমার শ্রমিক ভাই কি বলছে? আমার আমার গ্রামের মায়া বোনরা কি বলছে? আমার ছাত্ররা কি বলছে? ছাত্রদের কোনো শিক্ষা আছে? ইউনিভার্সিটি কলেজ প্রতিষ্ঠানে শিক্ষা আছে? আপনাদেরকে আমরা ঢাকার রাজপথে বাংলাদেশের পথে প্রান্তরে কবে দেখতে পাবো? আমরা আছি, বাংলাদেশেই আমরা আছি, পথে প্রান্তরে আছে। আপনি যেখানেই যাবেন সেখানে আওয়ামী লীগ পাবেন। কারণ আপনি দেখেছেন, আপনি আপনি যেখানেই যে যা কিছু হচ্ছে সেখানেই মাইলস্টোনে আমাদের এখানে সেই ছাত্ররা বিক্ষোভ করেছে, ওইখানেও তারা আওয়ামী লীগ দেখেছে, সচিবালয়ে আওয়ামী লীগ দেখেছে, সর্বত্র আওয়ামী লীগ দেখছে তারা। আওয়ামী লীগ নাই কোথায়? আওয়ামী লীগ সর্বত্র আছে। কাজেই কথা বললেন না, আওয়ামী লীগের বীজ বপন করা আছে সব জায়গায়। কাজেই আওয়ামী লীগের নিশ্চিহ্ন করা যাবে না। সেই জন্যই তো যখনই তারা ভয় পাচ্ছে তখনই তারা একত্রিত হয়ে স্টেটমেন্ট দিচ্ছে। কি স্টেটমেন্ট দিচ্ছে? আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। আমার সন্তান জলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে, তখন তারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য হচ্ছে। আমার সন্তান, আমার সচিবালয়ে আমার সরকারি কর্মকর্তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তখন তারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য ঘোষণা করছেন। এই বাংলাদেশ কোথায় কোটা, কোথায় মেধার কোটা কোথায় গেল? ও আজকে তো তারা বলছে শুধুমাত্র বাংলাদেশে না, তারা দক্ষিণ এশিয়া পর্যন্ত এই আন্দোলন বিস্তৃত করতে চেয়েছে। নাহিদ ইসলাম দেখলাম এই বক্তৃতা দিয়েছে। না, তারা তো শুনেন, আমি আর কি বলবো। আপনার হচ্ছে এই দখলদার ইউনূসই তো বলেছেন, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে তারা বলেননি। এই তার যে এখন একজন যে সঙ্গী সাথী আছে তিনি নতুন ম্যাপ স্থাপন করেননি ফেসবুকে, আবার তিনি সরিয়ে ফেলেছেন না। তো এখন তো বাংলাদেশ তো কাদের হাতে চলে গেছে, কাদের হাতে চলে গেছে? বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, কোনো নিরাপত্তা নাই। যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে আঘাত আসতে পারে। আপনি দেখছেন মায়ানমারের সৈন্যরা ভিতরে ঢুকে বাংলাদেশে আনন্দ উল্লাস করছে। বাংলাদেশ সার্বভৌমত্ব আছে। বাংলাদেশের পররাষ্ট্রের দায়িত্বে তিনি বলছেন যে বাংলাদেশের সীমান্ত রেখা নিরাপদ না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে দায়িত্বে আছে তারা বলছেন আমাদের সীমান্ত নিরাপদ না। কোথায় সার্বভৌমত্ব? কোথায় সার্বভৌমত্ব আপনার? বাংলাদেশ এইভাবে পাগলের প্রলাপ করলে তো বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যে রক্ষা করবে সশস্ত্র বাহিনী, তাকে দিয়ে তো আপনি সাধারণ মানুষকে হত্যা করাচ্ছেন, তাদেরকে দিয়ে তো সাধারণ মানুষকে গুলি চালাচ্ছেন, তাদেরকে দিয়ে তো আনসার ভিডিপি পুলিশের কাজ করাচ্ছেন। সার্বভৌমত্ব থাকবে কোথায়? কোনো মর্যাদা আছে? বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা, সে মর্যাদা ভুলণ্ডিত করা হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী, যদি আমাকে একটু খুব সুনির্দিষ্ট করে বলতেন। দেখুন, এ কথা তো সত্য, ধরেন এস আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এরকম একটা অভিযোগ তো আমার বিরুদ্ধেও আছে। তা আপনাকে তো আমার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করতে হবে। আপনার তো এই মামলা দিয়েছেন, শত শত মামলার আগেই তো আপনি জাজমেন্ট দিয়ে দিচ্ছেন। আপনি জাজমেন্ট যদি দিয়ে দেন আগে, আমি এই সরকারের যে অভিযোগ আমি সেগুলো বলছি না। তাহলে আপনি আলমের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণ করেন, আমরা তো শাস্তি চাই। কেউ যদি এই কাজ করে থাকে, দেশের স্বার্থ বিরোধী কেউ যদি কাজ করে থাকে, এটা তো আওয়ামী লীগ তো সব থেকে বেশি আগে চায়। এই তার বিচার এবং শাস্তি আওয়ামী লীগ আগে চায়। তার মানে কি বলছেন যে এস আলম কোনো অপরাধ করেনি? আমি তো এটা বলছি না। একজন ব্যবসায়ীকে আমি তো এইভাবে বলতে পারি না।
কিন্তু সে যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তার বিরুদ্ধে প্রমাণ করা হবে, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। যেহেতু এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই, তার মানে হচ্ছে গিয়ে তিনি কোনো অপরাধ করেননি। আপনি এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, আপনি কেন করবেন? আজকে আওয়ামী লীগ যে করছে তার বিরুদ্ধেই তো আপনি মামলা দিয়ে দিচ্ছেন। আমি ইউনূস আমলের কথা বলছি না। আপনি দেখুন আওয়ামী লীগ আমলেই তো পত্রপত্রিকাগুলোতে প্রতিবেদন এসেছে যে এস আলম কোটি কোটি টাকা পাচার করেছে, রাইট? আপনার হচ্ছে বাংলাদেশে কি আপনার যারা যারা অপরাধ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে হয়নি? হলমার্কের কেলেঙ্কারির জন্য সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি? আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে দুদকে মামলা হয়নি? হয়েছে কিনা বলেন আপনি? না, হয়েছে। তাহলে আপনি এইভাবে বললে তো হবে না। বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির সিংহভাগ বেসরকারি অর্থনীতি, প্রায় 80 থেকে 85% অর্থনীতি। সরকারি অর্থনীতি কত পার্সেন্ট? তাহলে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আপনি কোথায় নিতে চান? কিন্তু অনেকে তো বলেন যে বাংলাদেশের যদি অর্থ পাচার হয়ে যেত তাহলে বাংলাদেশ কি পদ্মা সেতু করতে পারতো? বাংলাদেশের যে অর্থ পাচার হয়ে যেত তাহলে এইরকম যোগাযোগ কক্সবাজার থেকে তেঁতুলিয়া পঞ্চগড় পর্যন্ত রেল লাইন হতো, 4 লেন 6 লেন রাস্তা হতো, এই স্কুল কলেজ মাদ্রাসার সুন্দর সুন্দর ক্লাসরুম হতো, ভবন হতো, এতগুলা বিশ্ববিদ্যালয় হতো। বাংলাদেশের অর্থনীতি যদি পাচার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কি বাংলাদেশের মানুষের জীবনমান এই জায়গায় যেত? না। তারপরেও যে হচ্ছে না, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অনিয়ম ছিল না আমি তো বলবো না যে না ছিল না, ডেফিনেটলি ছিল, কিন্তু সেটার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। একটা তো শুনেন, একটা দখলদার বাহিনী যে কাজটা করতে পারে, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সেটা করতে পারে না। একটা নির্বাচিত সরকার সংবিধানকে সংরক্ষণ করতে হয়, আইন কানুন নীতিমালা বিধিমালা অনুসরণ করতে হয়। এখন তো ইচ্ছা করলেই একটা নির্বাচিত সরকার আপনি রাতারাতি তার ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারেন, তার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আপনি অনুসরণ করতে দিতে হবে। তো আপনি তো একদম আপনি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে যদি বলে দেন বিচার করেন নেই কেন, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা না। যেমন আপনার কোটার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, আপনি যেটা হাইকোর্টের একটা রিটের বিরুদ্ধে যে আবেদন সরকার করেছে, এখন তো সরকার তো নির্বাহী আদেশ দিতে পারে না। সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে কি নির্বাহী আদেশ চলে না, তো সেটা নিয়ে রাজনীতি করা হয়েছে। কিন্তু অন্যায় অনিয়মের একটা বিরাট পারসেপশন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, না বিরাট পারসেপশন তৈরি করা হয়েছিল। তা আমার কথা হচ্ছে, যদি আওয়ামী লীগ অপরাধ করা থাকে, যদি সেই পারসেপশন যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই 11 মাসের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন সেগুলো আপনার সামনে আনা হচ্ছে না? কেন 26 লক্ষ ভারতীয় যে মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে, কাজ করছে, তাদেরকে কেন তালিকা প্রকাশ করা হচ্ছে না? কেন ভারতের সঙ্গে যে অনৈতিক চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার করেছে বলা প্রচার করা হয়েছে, সেই চুক্তিগুলো কেন বাতিল করা হচ্ছে না? কেন জনসমুদ্র